সম্প্রতি মধ্যপ্রদেশের কেন বেতওয়া নদী সংযোগ প্রকল্পের বাস্তবায়নে ব্যাপক বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। এই প্রকল্পের অধীনে কেন নদীর উদ্বৃত্ত জল সংকটপূর্ণ বেতওয়া নদীতে প্রবাহিত করে খরাপ্রবণ বুন্দেলখণ্ড অঞ্চলে পানীয় জল ও জলবিদ্যুৎ পৌঁছে দেওয়ার কথা। কিন্তু বুন্দেলখণ্ড অঞ্চলের আদিবাসী সম্প্রদায়গুলির দাবি, প্রকল্পের জন্য গাছ কাটার ফলে পান্না ও তার পার্শ্ববর্তী অরণ্যের পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিবাদ হিসেবে তারা চিতায় শুয়ে প্রতিবাদ জানান, অনশনও করেন। এমনকি নিজেদের শরীরে মাটি মেখে জলে নেমে গলায় ফাঁস গলিয়ে অভিনব বিক্ষোভ দেখান তারা। পরিস্থিতিটি কোন দিকে চলেছে তা নিয়েই আমরা কথা বলেছি বিশিষ্ট মানবাধিকার কর্মী নব দত্তর সাথে। দেখুন, ওটা আমি দেখেছি এবং যথারীতি এইটা তো খুব মেন স্ট্রিম মিডিয়াতে বা অন্যান্য জায়গায় খুব প্রচারিত হচ্ছে না। এবং এটা এত বড় একটা ঘটনা, যেভাবে বিষয়টা রাখা উচিত, মানে যেভাবে বিষয়টা মানুষের কাছে আসা উচিত ছিল, সেভাবে প্রচারিত হচ্ছে না। এবং প্র্যাকটিক্যালি এই যেহেতু আদিবাসী এবং বনবাসী একটা বিস্তীর্ণ অঞ্চলে, এবং এই আদিবাসী বনবাসীদের যে তাদের যে নদী, তাদের কাছে তো জীবন জীবিকার অংশ। তারা তো শুধু নদীর জল তারা খরচ করে না, তারা ব্যবহার করে। ফলে সেই যারা নদীর ব্যবহারকারী এত বড় মাপে, সেই তাদের উপরে তো এটা একটা অন্যায়। এবং তাদের যেহেতু মেইন স্ট্রিমে যারা পলিসি মেকার বা যারা এই ধরনের সিদ্ধান্তগুলো নিচ্ছেন, তারা এই প্রান্তিক মানুষ এবং গরিব মানুষের কিছু ভাতা দিতে পারেন ওয়েলফেয়ারের নামে, কিন্তু এর বাইরে তারা তাদের অধিকার নিয়ে খুব একটা সচেতন নন, বা অধিকারগুলো দিতেও তারা রাজি নন। এতে এই যে ভিটে মাটি থেকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, বা তাদের সংস্কৃতি থেকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এবং এই যে শুধু বিষয়টা গাছ কাটার নয়, বিষয়টার সঙ্গে জড়িয়ে আছে যে প্রথমত কথা হচ্ছে, যে প্রকৃতি বা যে গাছ তুমি তৈরি করনি, সে তোমাকে কাটবার অধিকারটা কে দিয়েছে? এই প্রশ্নটা আমরা বারবার বলবার চেষ্টা করছি। তুমি গাছ লাগাও, গাছ এই যে প্রাকৃতিক ভাবে যেসব জঙ্গলগুলো গড়ে উঠেছে, তিল করে সেখানকার মানুষ সেই জঙ্গলগুলোকে লালন পালন করেছে, এবং তারা সন্তানের মতো করে লালন পালন করেছে বলেই আজকে জঙ্গলগুলো যতটুকু জঙ্গল আছে। কারণ ব্রিটিশ ভারতে প্রচুর পরিমাণে তারা তথাকথিত এই এখন যেমনি উন্নয়নের নামে এরা করছেন, একই জিনিস তারা করেননি। তারা উন্নয়নের নামেও কিছুটা উন্নয়ন, কিছুটা তাদের রেভিনিউ রাজস্ব আদায়ের কালেকশন সংগ্রহ করার জায়গা থেকে তারা প্রচুর পরিমাণে জঙ্গল ধ্বংস করেছে। এবং তখন সেই সচেতনতা ছিল না, বা তখন ওই উন্নয়নের বিরুদ্ধে তখন অনেকেই আবার যারা রাজনীতিকরা ছিলেন বা তদানীন্তন যারা সমাজ প্রেমী মানুষ ছিলেন, চিন্তকরা ছিলেন, তারা সেইগুলোকে খুব একটা দৃষ্টি আকর্ষণ হয়নি। আজকে আমরা বুঝতে পারি যে ব্রিটিশ কিভাবে এখানকার প্রকৃতিকে, কিভাবে এখানকার মানুষের জীবন জীবিকাকে এবং বিশেষ করে লোকায়ত জীবনকে কিভাবে ধ্বংস করেছে। সুপ্রিম কোর্ট বা তথা হাইকোর্টে যে অর্ডার গুলো ভালো অর্ডার, অর্থাৎ মানুষের পক্ষে অর্ডার, দুর্ভাগ্য হচ্ছে সেগুলো ইমপ্লিমেন্ট হয় না। আর যেগুলো মানুষের বিরুদ্ধে অর্ডার, সেই অর্ডার গুলোই ইমপ্লিমেন্ট হয়। এবং সুপ্রিম কোর্টকে আমার আক্ষেপের জায়গা হচ্ছে এইটা, যে এই ধরনের কোর্টরা তারাও কিন্তু এই যখন মানুষের অর্ডার, দেখুন 1200 প্রায় ফ্যাক্টরিকে যখন আপনার ধরুন দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন করতে গিয়ে 96 সালে যখন ফ্যাক্টরি গুলো বন্ধ করে দেওয়া হলো, তখন তার সঙ্গে এটাও অর্ডার হয়েছিল যে 1.5 লাখের মতো শ্রমিক কাজ করে, তাদেরকে অন্তত তাদের আপনার যে ছাঁটাই কর্মী যে ক্ষতিপূরণ পায়, সেই ক্ষতিপূরণ দিতে হবে। একটা মাত্র কোম্পানি, অজন্তা টেক্সটাইল নাম, সেটা সেমি গভর্নমেন্ট, একমাত্র তারাই দিয়েছিল। 1200 কোম্পানির আর কোন কোম্পানি কিন্তু এই ক্ষতিপূরণটা দেয়নি। কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু সেখানে কিছু আর করলো না। পরবর্তী সময় বারবার কন্টেম্পটের জন্য গাওয়া হলো, এ করা হলো। ফলে এটাও একটা দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা আমার। যে আপনি বললেন না যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছিল, যেটা মানুষের পক্ষে এবং ওদের অধিকারের পক্ষে, সেই অর্ডারটা ইমপ্লিমেন্ট হলো না, ইমপ্লিমেন্ট হবে না। আমার বক্তব্য, ওটা ইমপ্লিমেন্ট না করলে যে ক্ষতিগ্রস্তটা মানুষের যখন এই যাবে, তাদের এই কথাগুলো শোনার কোনো জায়গায় নেই, এবং শোনা হচ্ছেও না। নর্মদার ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা তাই। যখন সেটাকে হাইটটাকে বাড়ানোর কথা হলো, অনেক আলোচনা হলো, অনেক কমিশন হলো, আলটিমেটলি হাইটটাকে বাড়িয়েই দিল। অনেক ধন্যবাদ নবদা, আপনি অনেক খুব সুন্দর বললেন।